দেখো, এখানে কি বলছে যে 13 নম্বর অঙ্কটি, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। ক নম্বর লাগছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র শিলনী 2.2 কথা লিখে নিতে পারি। তাহলে এটা হচ্ছে 19-এর ক, অঙ্কটি হচ্ছে 13-এর ক। তাহলে এটা মুনাফা নির্ণয়ের সূত্র সরল মুনাফা লিখতে পারি। সরল মুনাফা আই ইকুয়াল সি এন্ড আর, এবং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি ইন্টু 1 যোগ আর উপরে পাওয়ার এন মাইনাস পি, মুনাফা নির্ণয়ের সূত্র। এটি অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলছে কি, দেখো মূলধন নির্ণয় করো। মূলধন নির্ণয় করো, তাহলে এখানে বলা আছে কি, একই হার চক্রবৃদ্ধি মুনাফা কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তাহলে মূলধন নির্ণয় করো। তাহলে মূলধন আমরা নির্ণয় করবো খ নম্বরে। খ নম্বরে লেখা যায় যে আমরা জানি মূলধন হচ্ছে ফি এবং সময় এন, হার মানে মুনাফার হার ইকুয়াল আর। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন আমি লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল সি ইন্টু 1 যোগ আর উপরে পাওয়ার এন। তাহলে 1 বছরান্তে, তো আমাকে প্রশ্ন বলা হয়েছিল 1 বছরান্তে, অতএব 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন চক্র বৃদ্ধি মূলধন ইকুয়াল সি ইন্টু 1 যোগ আর পাওয়ার 1। তাহলে ইকুয়াল সি ইন্টু 1 যোগ আর, এটি আসে 1 মানে এতে একবারই রয়েছে। এবার দ্বিতীয় বছরান্তে আবার লিখতে পারি, এবং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইন্টু 1 যোগ আর উপরে পাওয়ার 2 বছর। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি পি ইন্টু 1 যোগ আর ইকুয়াল, প্রথমে আছে কত দেখো, 19,500। 1 বছরান্তেরটা হচ্ছে কত,
19,500। তাহলে আমি দিতে পারি 1 নং সমীকরণ। আবার পি ইন্টু 1 যোগ আর পাওয়ার আছে কত 2, মানে 2 বছর অন্তে, 2 বছর অন্তে দেওয়া আছে কত 20,280। এটা হইল 2 নং সমীকরণ। তৃতীয়, তো আমি লিখতে পারি যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ ভাগ। তাহলে প্রথমে লিখতে পারি যে পি ইন্টু 1 যোগ আর পাওয়ার কত 2, তারপরে তার মান ছিল কত যে 20,280। আর দ্বিতীয়ত আছে কত পি ইন্টু 1 যোগ আর ছিল 19,500। এখন এই জায়গায় পি ইন্টু 1 প্লাস আর, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2, তার মানে এখানে রয়েছে কত 2টা, এখানে হচ্ছে 2টা আর এখানে হচ্ছে কি 1টা, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি একটা আর একটা বাজে থাকে কয়টা 1টা, তাহলে আমি লিখতে পারি যে 1 যোগ আর 19,500 ভাগ যদি আমি 25 দিই তাহলে কত আসে 780 দিয়ে কাটলাম, 780, হ্যাঁ এখানে কাটলাম, তার মানে পেলাম কত 25, 80 আসে, তাহলে আমি পেলাম কত 26। তাহলে এখানে ইকুয়াল 26, 25। এটা হচ্ছে 3 নং সমীকরণ। আমি এটা দিতে পারি কয় নং 3 নং সমীকরণ দিতে পারি। এই 3 নং সমীকরণ আবার একটার 3 নং সমীকরণ একজনের উপরে আবার উঠাতে হবে মানটা। তাহলে আমি লিখতে পারি এই মানটাই অতএব 1 যোগ আর, অর্থাৎ এইটার মান, এর মান 1 নং সমীকরণে বসাইতে হবে। যেমন এই 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই, করণে বসাই, অর্থাৎ 26, 25, 3 নং সমীকরণ। আচ্ছা, তাহলে এই এই মানটা, এই 3 নং এর মানটা 1 নং সমীকরণে আমি বসাইবো। তাহলে কিভাবে বসাবো দেখো, পি ইন্টু 26, 25 ইকুয়াল 19,500, বা পি ঠিক মতো থাকবে, তারপরে 19,500 আমি উঠাই দিলাম আর 25 নিয়ে গেলাম আর নিচে 26 রেখে দিলাম। ওকে, 19,500 ভাগ 26 কত আসছে 750, তাহলে 750 আসে, 750 পূরণ 25, পূরণ 25, 18,750। তাহলে কত ইকুয়াল 18,750 টাকা। এটি হচ্ছে মানে কি আসল, মানে প্রেজেন্ট ভ্যালু মানে মূলধন, তাই না? আমাকে বলছিল কি যে মূলধন নির্ণয় করো, তার মানে পি, অর্থাৎ পি হচ্ছে কত মূলধন, তাহলে পি আমরা পেয়ে গেছি 18,750 টাকা। এটাই হচ্ছে কি অ্যান্সার। আমাদের
এই ঘ নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তার মানে 3 বছরের পরে সরল মুনাফা দেখাইতে হবে, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে বিয়োগ করে আমাকে দেখাইতে হবে একই হারে। ঘ নম্বরে যে 3 নং সমীকরণ হতে পাই, 3 নং সমীকরণ হতে পাই যে 1 যোগ আর ইকুয়াল পেয়েছিলাম 25-এর 26। আমরা লিখে নিতে পারি যে খ হতে পাই, খ হতে, খ হতে লিখলেই হয়ে যায়, খ হতে। তারপরে আর ইকুয়াল লিখতে পারি যে আর ইকুয়াল 25-এর 26, এই একটা মাইনাস এই এক লিখে দিলাম। তার পরবর্তীতে এটাকে আবার আমরা কি করব দেখো, নিচে যদি আমি এই 25-এর 25 রাখি আর উপরে আছে কত 26 দিলাম, বাদ এই 25 দিলাম আর এর কারণে 25 দিলাম, বিয়োগ 1। তাহলে এখানে কাজটা হয় কি দেখো, বিয়োগ করলে কত হয় 1 থাকে, নিচে 25 বিয়োগ করলে এটাই হয়। আচ্ছা, তাহলে এখানে একটা অপশন শেষ করলাম, এখানে একটা অপশন আমি শেষ করলাম। খ থেকে মূলধন পাই ফি ইকুয়াল 18,750 টাকা, সময় n ইকুয়াল পেয়েছিলাম 3 বছর, 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল সি ইন্টু 1 যোগ আর পাওয়ার n সমান কত 18,750 টাকা। আচ্ছা, এটা এখানে না দিয়ে আমি এখানে লিখতে পারি যে পি ইকুয়াল 18,750 আর এখানে আছে কত 1 যোগ আর আছে কত 25-এর 1 আর অর্থাৎ 25-এর আর ইকুয়াল 25-এর 1। তাহলে আমি এখানে লিখতে পারি যে আর ইকুয়াল কত 25-এর 1 আর n হচ্ছে কি 3 বছর, পাওয়ার 3 লিখে দিলাম। 18,750 ঠিক মতো লিখলাম। এখানে 25-একে 25 আর 1 কত 26, তাহলে হয়ে যায় কত উপরে 26 আর নিচে কত 25 পাওয়ার 3। আমি যদি 18,750 পূরণ এটাকে দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার চলে আসে 1.04, পাওয়ার আছে কত 3। যেমন আমি ভাগ দিয়ে দেখাতে পারি, যেমন এই যে ভাগ দিয়ে আমি দেখে দিলাম যে 26 ভাগ কত 25 কত আসে 1.04। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি আবার 3 বার পূরণ দিই তো কত আসতেছে 1.04 পূরণ 1.04 পূরণ 1.04, তাহলে কত আসে এই সংখ্যাটি আছে তাই না। তাহলে যোগ, আচ্ছা আমি 18,750 পূরণ কত আসছে 1.124864 তাই না। তাহলে 91.2 আসছে টাকা। আচ্ছা, এবার চক্রবৃদ্ধি মুনাফায় এবার একটা স্টেপ শেষ হয়েছে, এবার আর একটা স্টেপ চক্র বৃদ্ধি মুনাফা।
অর্থাৎ সি মাইনাস পি। তাহলে সি মাইনাস পি, সি পেলাম কত? এইমাত্র কিছুক্ষণ আগেই পেলাম কত? যে 21,091.2 বিয়োগ কত? আর মানে মূলধন ছিল কত? 18,750 পেয়েছিলাম। আচ্ছা, 18,750 পেয়েছিলাম। অতএব সরল মুনাফা, অতএব অতএব সরল মুনাফা আই ইকুয়াল পি এন আর। আসছে কত? পিতে ছিল কত আমার? এই পিতে ছিল এটা। তাহলে আমি লিখতে পারি পি ইকুয়াল 18,750 আর এনে ছিল কত? 3 বছর, 3 আর এ ছিল কত? 25-এর 1 টাকা। অর্থাৎ এখন আমি কাজটা করতে পারি কি, এই 25 দিয়া এটাকে কাটাকাটি করতে পারি। দেখো 18,750 ভাগ 25 কত পেলাম? 750 পেলাম। আমি 750 লিখতে পারি। 750 পূরণ, এখানে তো কত? 3, তাহলে আমি 3 দিতে পারি। 2250 পূরণ 1, তাহলে 2250 আসে, অর্থাৎ 2,250 টাকা। এবার পার্থক্যটা দেখাইতে হবে আমাকে, যে সরল মুনাফা আর কি চক্রবৃদ্ধি মুনাফা। অতএব পার্থক্য, অতএব পার্থক্য পার্থক্য সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে কত? আগে পেয়েছিলাম কত? 21,091 এই অঙ্কটাকে আমাকে আগে বিয়োগ করতে হবে। 91.2 বিয়োগ 18,750 কত আসছিল? 2,341, 2,341.2। আচ্ছা, তাহলে 2,341.2 পার্থক্য চক্রবৃদ্ধি পেলাম একটা, সরল মুনাফা হচ্ছে কত? বিয়োগ 2,250। যদি আমি এবার বিয়োগ করি, যে 91.2 টাকা। উত্তর পার্থক্য কত? 91.2 টাকা। এটি উত্তর।